লোকটির নাম রতিকান্ত মল্লিক। সিনেমা ও থিয়েটারের অভিনেত্রীর যোগান দেওয়াই তার পেশা। গত 8 বছর থেকে রতিকান্তর ওই ব্যবসা, এবং ব্যবসায় তার বেশ 2 পয়সা উপার্জনও হয়। সিনেমা ও থিয়েটার লাইনে ঘুরলেও রতিকান্তর আজ পর্যন্ত কিন্তু কেউ তার চরিত্রের বদনাম দিতে পারেনি। ছোট সংসার রতিকান্ত ও তার স্ত্রী মল্লিকা। মল্লিকা সন্তানহীনা, রীতিমতো রাশভারী মেয়ে মল্লিকা। গিন্নিবান্নি প্যাটার্নের চেহারাটি এবং স্বামী রতিকান্তর উপরে তার অসাধারণ প্রতিপত্তি। সাদা কথায় রতিকান্ত মল্লিকাকে রীতিমতো ভয়ই করে, যদিও মুখে সেটা কখনোই সে প্রকাশ করে না। বরং উল্টোটাই বন্ধু মহলে রতিকান্ত গলা উঁচিয়ে প্রকাশ করে। স্ত্রী জাতটাকেই কখনো কোনো ব্যাপারে ইম্পর্টেন্স দিতে নেই, তাহলেই তারা মাথায় চেপে বসবে। বন্ধুরা যদি কখনো প্রতিবাদ করে বলেছে, এটা কিন্তু তোমার ভুল ধারণা রতিকান্ত। ভুল মানে? মেয়েদের ব্যাপার কতটুকু তোমরা জানো? তা তোমারও তো অ্যাক্টেরই এক্সপেরিয়েন্স। বন্ধুটি হয়তো বলেছে, ডোন্ট টক রাবিশ। বলে, সারাটা জীবন মেয়েদের নিয়ে কাটিয়ে দিলাম, ওরা হচ্ছে সেই জাত, লাই দিয়েছ কি 2 দিনেই বলবে তোমাকে গো টু হেল। ওদের কাছে থাকতে হবে স্ট্রং আয়রনের মতো। ওরা যদি বলে ডাইনে চলো, গো টু দি লেফট। কিন্তু ঘনিষ্ঠ 2-1 যারা রতিকান্তর বাড়ির ভেতরের সংবাদটা জানতো, তারা কিন্তু রতিকান্তর কথাই মৃদু মৃদু হাসত। হয়তো বাইরে প্রচন্ড ধারায় বর্ষা নেমেছে। রতিকান্ত স্ত্রীকে ডেকে বললে, ওগো শুনছো, 1 কাপ বেশ স্ট্রং করে চা করে দেবে। স্ত্রী কিন্তু আদা, মরিচ, তেজপাতা ও মিছরি সহযোগে 1 গ্লাস গরম কাপ তৈরি করে এনে সামনে ধরল। এ কি? মিছরির কাপ, খেয়ে নাও, ঠান্ডায় বেশ কাজ দেবে। কিন্তু আমি যে বললাম চা। সকালবেলা তো 1 কাপ খেয়েছ, খালি খালি চা খেলে ডিসপেপসিয়া হবে। এবং শুধু বলা নয়, সেই কাপ সবটুকু স্বামীকে খাইয়ে ঘরের জানালা দরজা বন্ধ করে একটা উলের কমফোর্টার এনে স্বামীর গলায় জড়িয়ে দিয়ে তবে নিশ্চিন্ত। তারপর হয়তো কোনোদিন যদি রাত করে রতিকান্ত ফিরেছে বাড়ি, মল্লিকা সারাটা রাত ধরে প্রশ্নবাণে করবে তাকে জর্জরিত। দিন দিন দেখছি তোমার পাখা গজাচ্ছে, মল্লিকা হয়তো বলেছে। তার মানেটা যে কি তা কি আমি বুঝি না ভাবো? কথায় বলে ঘি আর আগুন। কি বলছো মল্লিকা? হ্যাঁ, ওইসব মেয়ে ছেলেদের নিয়ে কারবার করো, আর যাই করো সন্ধ্যের পরেই ফিরতে হবে যেন। ভয়ে ভয়ে অতঃপর রতিকান্ত চুপ করেই থাকে। কি জানি, মল্লিকা যদি বাইরে যাওয়াই একেবারে বন্ধ করে দেয়। গাড়ি চালাতে চালাতে রতিকান্ত গৃহিণী মল্লিকার কথাই ভাবছিল। একে নতুন একজন হিরোইনের খোঁজে বেশ রাত হয়ে গিয়েছিল। তারপর যদি সঙ্গে করে এত রাত্রে ওই সুন্দরী কিশোরীটিকে নিয়ে বাড়িতে হাজির করে, মল্লিকা না একটা কেলেঙ্কারি করে বসে, এত রাত্রে চেঁচামেচি করে। মিনতির প্রস্তাবে রাজি হওয়ার অবশ্য আরো একটি কারণও ছিল রতিকান্তর। মেয়েটিকে যদি কাজে লাগানো যায় তো মোটা অর্থ প্রাপ্তি হবে, মনে মনে সে ইতিমধ্যেই কথাটা ভাবতে শুরু করেছিল। অনুচিত রায় তার নতুন বইয়ের জন্য একটি হিরোইন খুঁজছে। এই মেয়েটিকে দেখলে অনুচিতের মাথা একেবারে ঘুরে যাবে। কিন্তু সরাসরি মেয়েটিকে নিয়ে একেবারে বাড়ির মধ্যে তোলা যাবে না। বাইরের ঘরে বসিয়ে রেখে আগে মল্লিকার সঙ্গে কথাবার্তা বলে নিতে হবে। তারপর নচেত বিশ্বাস নেই মল্লিকাকে। বাড়ির প্রায় কাছাকাছি এসে রতিকান্ত মিনতিকে সম্বোধন করে বললে, মানে একটা কথা তোমাকে বলতে চাই মিনতি। কি?
বাইরের ঘরে তুমি একটু অপেক্ষা করবে। আমার স্ত্রীকে ডেকে এনে আগে তার সঙ্গে তোমার পরিচয়টা করিয়ে দেব। তিনি আমাকে থাকতে দেবেন তো? দেবেন না মানে? নিশ্চয়ই দেবেন। অমন কাইন্ড হার্টেড ব্রড মাইন্ডেড লেডি তুমি বড় একটা দেখোনি। আমার স্ত্রী বলে বলছি না, দেখবে আলাপ হলে। তাছাড়া আমার বাড়িতে তোমাকে আমি স্থান দিচ্ছি, তার বলবার কি থাকতে পারে? আর বললেই বা শুনছে কে? আই ডোন্ট কেয়ার। রতিকান্তর এলোমেলো কথার অর্থ ঠিক ধরতে পারে না মিনতি, তবে জবাবও দেয় না। উত্তেজনায় এতক্ষণ বুঝতে পারেনি, কিন্তু এখন সর্বশরীর বেদনায় যেন টনটন করছিল। বিশেষ করে কনুই আর পা যেন ব্যথায় ভেঙে যাচ্ছে। ভবানীপুর অঞ্চলে বকুলবাগান রোডের উপরেই রতিকান্তর বাড়ি। বাড়িটা পৈতৃক হলেও নেহাত ছোট নয়। দোতলা বাড়ি, উপর নিচ সর্বসমেত 8খানি ঘর, সংলগ্ন একটি গ্যারাজও আছে। অতগুলো ঘর প্রয়োজন নেই বলে উপরের তলাটা ভাড়া দিয়ে নিচের তলাতেই রতিকান্ত থাকে। গাড়িটা গ্যারেজে তুলে দিয়ে কলিং বেল টিপতেই চাকর হরিয়া এসে দরজা খুলে দিল। মিনতিকে বাইরের ঘরে বসতে বলে রতিকান্ত ভয়ে ভয়ে অন্দরে গিয়ে ঢুকল মধ্যবর্তী দরজা পথে। শয়ন ঘরে আলো জ্বলছে। রতিকান্ত বুঝতে পারে স্ত্রী মল্লিকা তার অপেক্ষায় তখনও জেগে। বসার ঘরের পাশের ঘরটি রতিকান্তর শয়ন ঘর, মাঝখানে একটি দরজা। ঘরে ঢুকে মধ্যবর্তী দরজার কপাট দুটো ওদিকে থেকে টেনে ভেজিয়ে দিলেও পাশের ঘরের যাবতীয় কথাবার্তা মিনতির কানে আসে। মলি, এত রাত হলো ফিরতে? হয়ে গেল, মানে হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? মল্লিকা বিস্মিত দৃষ্টিতে স্বামীর দিকে তাকায়। হ্যাঁ, মানে একটা মেয়ে। ও, মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করতে গিয়েছিলে? আহ, কি যে চেঁচাও। চেঁচাবো না মানে? বলি তুমি ভেবেছ কি? আহ মল্লিকা, মেয়েটি পাশের ঘরে বসে আছে, শুনতে পেলে। কি? একেবারে বাড়িতে এনে তুলেছ? ওই দেখো। বাড়িতে তুলবো কেন? আগে শোনোই না ছাই কথাটা। শোনাচ্ছি, দাঁড়াও, দুজনকেই ভালো করে শোনাচ্ছি। মিনতি তখন কি করবে ভেবে পায় না। পরক্ষণেই ঘরের দরজার কপাট খুলে মল্লিকা এসে ঘরে ঢুকল। কিন্তু ঘরে ঢুকেই ভীত শঙ্কিত অথচ ইন্দ্রাণীর মতো সুসজ্জিতা রূপবতী মিনতিকে ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎ যেন থমকে দাঁড়িয়ে যায়। কয়েকটা মুহূর্ত মুখ দিয়ে তার যেন কোনো কথাই সরে না। ভীরু শঙ্কিত দৃষ্টিতে মিনতি চেয়ে আছে মল্লিকার মুখের দিকে। পিছু পিছু তখন রতিকান্ত এসে দাঁড়িয়েছে মল্লিকার পেছনে। আমাকে আমাকে তাড়িয়ে দেবেন না দয়া করে, তাহলে তারা আমার সর্বনাশ করবে। আমি প্রতিজ্ঞা করছি, আমার স্বামীর সন্ধান পেলেই আমি আমি এখান থেকে চলে যাব। কান্না ঝরা সুরে মিনতি একটানা কথাগুলো বলে যায় এবং পরক্ষণেই সহসা ছুটে এসে মল্লিকার পায়ের কাছে উপুড় হয়ে পড়ে। ঘটনার আকস্মিকতায় মল্লিকা যেন কেমন বিহ্বল হয়ে যায়। মেয়ে মানুষ সে, মিনতিকে বুঝতে তার দেরি হয় না। আহা, ওঠো ওঠো। তাড়াতাড়ি হাত বাড়িয়ে সস্নেহে মল্লিকা মিনতিকে তুলে ধরে। কি নাম তোমার? মিনতি। স্বামীর কথা তোমার কি বলছিলে? বিয়ে হয়েছে? ওই সময় রতিকান্ত কথা বলে ওঠে। সে অনেক কথা মল্লিকা, একটা লোম হর্ষক ব্যাপার। তুমি যাও তো পাশের ঘরে। না মানে আমি বলছিলাম কি, কিছু বলতে হবে না, যাও, রাত অনেক হয়েছে। হাত মুখ ধুয়ে টেবিলে বসো গিয়ে, আমি আসছি। স্বামীকে কথাগুলো বলে এবারে মল্লিকা মিনতির দিকে ফিরে তাকায়, বলে চলো
ভেতরে চলো, তোমার কথা সব শুনবক্ষণ। অতঃপর মল্লিকাই মিনতির হাত ধরে ভিতরে গিয়ে প্রবেশ করে। রতিকান্তকে খাইয়ে শয্যায় পাঠিয়ে দিয়ে মল্লিকা মিনতিকে নিয়ে গিয়ে অন্য একটি ঘরে মুখোমুখি বসল। খুঁটিয়ে খুঁটিয়ে মল্লিকা মিনতির যাবতীয় ইতিহাস শুনল। আসলে মল্লিকা বাইরে একটু খিটখিটে প্রকৃতির হলেও মনটি কিন্তু ছিল তার ভারী কোমল। তাই মিনতির ইতিহাস শুনতে শুনতে মল্লিকার দু চোখের কোণে জল জমে ওঠে। বেচারি মল্লিকা মিনতিকে দুহাতে বুকের মধ্যে টেনে নিয়ে বলে, কোনো চিন্তা নাই তোমার, এখানে এসে পড়েছ যখন, যতদিন তোমার স্বামীকে না খুঁজে পাও এখানেই থাকবে। পরের দিন সকালে মল্লিকা স্বামীকে বললে, ও এখানেই থাকবে। হ্যাঁ, 2-4 দিন থাকুক না। অনুচিত বাবু তার বইয়ের জন্য একজন নায়িকার কথা বলছিলেন। কি বললে? দেখো, ওকে নিয়ে ওইসব মতলব করো তো তোমারই একদিন কি আমারই একদিন। আরে না না, তাই বলছি নাকি আমি বলছিলাম তুমি যা বলছিলে তা হবে না। ভদ্রঘরের বউ যাবে ফিল্মে অভিনয় করতে, ওর জন্য তোমার মাথা ঘামাতে হবে না। ওর যা করবার আমি করব। তাহলে তো ভালোই হয়। তা বেশ। কোনো মতে রতিকান্ত তখনকার মতো স্ত্রীর সামনে থেকে যেন পালিয়ে বাঁচে, কিন্তু ইচ্ছাটা তার মনের মধ্যে কেবলই ঘুরতে থাকে, যেমন করে হোক ওকে ফিল্মে নামাতেই হবে। মিনতি রতিকান্তর গৃহেই স্থান পেল, কিন্তু যে কারণে মিনতি জীবন পর্যন্ত সংশয় করে সরোজিনীর আশ্রয় থেকে অমন করে দোতলা থেকে একতলার রাস্তায় লাফিয়ে পড়ে পালিয়ে এলো, সেই তার সন্ধানই সে পেল না। কোনো হদিশই সে করতে পারে না। মাস 4 মিনতির রতিকান্তর আশ্রয়েই কেটে গেল। মল্লিকা ছোট বোনের মতোই ভালোবাসে মিনতিকে, কোনো দুঃখই তার এখানে নেই। তারপর এক রাত্রে রতিকান্তদের শয়নঘরের পাশের ঘরটিতেই রাত্রে মিনতি শয়ন করত। সেদিন মাঝরাত্রে হঠাৎ তার ঘুম ভেঙে গেল পাশের ঘরে রতিকান্ত ও মল্লিকার কথাবার্তায়, এবং তাদের স্বামী স্ত্রীর কথার মধ্যে তার নিজের নামটা হঠাৎ কানে যেতেই মিনতি যেন সচকিত হয়ে ওঠে। সজাগ হয়ে কান পেতে শোনে। স্পষ্ট শোনা যায় ওদের কথাবার্তা। তোমাকে যে বলেছিলাম মিনুর স্বামীর খোঁজ করতে, তার কি করলে? মল্লিকার প্রশ্নে রতিকান্ত জবাব দেয়, তোমার কি মাথা খারাপ হলো? সে আবার একটা বিয়ে, তার আবার স্বামী। কি আবল তাবল বকছ? হ্যাঁ মিনু, যার ওখানে থাকতো ওই সরোজিনী না কি নাম, সেটা তো একটা ডাক সাইটে বেশ্যা। বেশ্যা? হ্যাঁ, খুব সম্ভবত প্রয়াগে গঙ্গা স্নান করতে গিয়ে মিনু ভিড়ের মধ্যে তার মার হাত থেকে ছিটকে ভিড়ের চাপে অজ্ঞান হয়ে যায়। সেই সময় হয়তো ওই ফুটফুটে মেয়েটিকে সরোজিনী দেখতে পেয়ে তুলে নিয়ে আসে। তারপর একটু বড়সড় হলে তারই বৃত্তিতে লাগিয়ে দিয়ে মোটা টাকা লাভের আশায় সে অপেক্ষা করে। সে কি গো? তাই ওর সব কথা শুনলেই তো সব বোঝা যায়। বারবনিতাদেরও একটা আইন কানুন আছে, ব্যবসায় লাগানোর আগে ওই রকম একটা বিয়ের অনুষ্ঠান করে। কখনো কোনো মানুষের সঙ্গে বিয়ে দেয়, আবার কখনো মানুষ না পেলে একটা কলা গাছের সঙ্গে বিয়ে দিয়ে দেয় শুনেছি। সত্যি বলছো? হ্যাঁ। তাহলে ওর কি হবে? ও যে সেই স্বামীকেই সত্যিকারের স্বামী ভেবে হেদিয়ে মরছে এখনো। সে আর এসেছে, সে তার কাজ গুছিয়ে সরে পড়েছে। তাই তো বলছিলাম, মেয়েটা যখন আমাদের হাতে এসে পড়েছে, ওর একটা যা হোক হিললে আমাদেরই করে দেওয়া কর্তব্য নয় কি? কি করবে শুনি? তা ওকে স্কুলে ভর্তি করে দিলে কেমন হয়? স্কুল কলেজে পড়ে তো একেবারে চতুর্বর্গ ফল লাভ হবে। তার চাইতে
যদি একটু গান বাজনা নাচ শিখত তো 2 পয়সা উপার্জন করতে পারত। তা বেশ, তাই না হয় ব্যবস্থা করে দাও। আহা বেচারি, তাই বলে তোমার ওইসব সিনেমা টিনেমায় কিন্তু ওকে নামতে দেব না বলে রাখছি। না না, সিনেমায় নামবে কেন? গান বাজনা নাচ জানলে তো এমনি কত রোজগার হয়। আর পাশের ঘরে অন্ধকারে একাকী শয্যায় শুয়ে শুয়ে মিনতির সর্বাঙ্গ যেন পাথর হয়ে যায়। বিয়েটা তার তাহলে বিয়েই নয়, সমস্ত ব্যাপারটাই সে রাত্রে একটা ছেলে খেলা। কিন্তু পুরোহিত তাহলে যে মন্ত্রোচ্চারণ করল তাও অর্থহীন। তাদের স্বামী স্ত্রী সম্পর্ক সমাজ মেনে নেবে না। কেমন যেন সব গুলিয়ে একাকার হয়ে যায় মিনতির। নিঃশব্দে অশ্রুর ধারা তার 2 চক্ষুর কোল বেয়ে গড়িয়ে পড়তে থাকে। সব মিথ্যা, সব ফাঁকি। তবে যে তিনি সে রাত্রে তার হাত দুটি ধরে বলেছিলেন, তুমিই আমার স্ত্রী, আর কোনো নারী যেন এ জীবনে আমার আর আসবে না, সেও তাহলে মিথ্যা স্তোক, মিথ্যা বলেছেন তিনি। পাশের ঘরে একসময় স্বামী স্ত্রীর আলাপ থেমে যায়। ত্রিজামা রাত্রি উদয় দিগন্তে বিলীন হতে চলে। মিনতির চোখে কিন্তু ঘুম আসে না। ক্রমে অশ্রুও একসময় যায় শুকিয়ে। অশ্রুহীন 2টি চোখ শুধু অন্ধকারে একখানি ক্ষণ পরিচিত মুখ খুঁজে খুঁজে ফিরতে থাকে। পরের দিন মল্লিকা সকালে মিনতির মুখের দিকে তাকিয়ে চমকে ওঠে। শুধু রাত্রি জাগরণ নয়, অশ্রুর চিহ্নও যেন ছড়িয়ে রয়েছে। কি হয়েছে রে মিনু? কই, কিছু হয়নি তো দিদি। নিশ্চয়ই হয়েছে। আমার চোখকে তুই ফাঁকি দিবি ভেবেছিস? বল, কি হয়েছে? সহসা অশ্রু বাষ্পে 2টি চোখ মিনতির ঝাপসা হয়ে যায় যেন। মিনু, আমার কি হবে দিদি? কেন, কি আবার হবে? তোমাদের সব কথা কাল রাত্রে আমার কানে এসেছে দিদি। রতিবাবু যা বলেছেন সব তাহলে সত্যি? বিয়ে আমার হয়নি, সবই একটা ছেলে খেলা? মল্লিকা প্রথমটাই যেন স্তম্ভিত হয়ে গিয়েছিল। কি জবাব দেবে ভেবে পায় না, কিন্তু পরক্ষণেই মনে হয় ভালোই হলো, এক পক্ষে বুঝি ভালোই হলো। সত্যি কথাটা যা একদিন বলতেই হতো হতভাগিনীকে, দৈবক্রমে সবই তা সে জানতে পেরেছে। ভালোই হলো। একটা গুরু দায়িত্ব থেকে সে নিষ্কৃতি পেয়ে গেল যেন। সস্নেহে মল্লিকা মিনতিকে 2 হাত দিয়ে বুকের মধ্যে টেনে নিয়ে বলে, মন জগদ্ধাত্রীর মতো রূপ নিয়ে জন্মেছিস, তোর কখনো মন খারাপ হবে না। আমি বলছি, ভগবান তোর ভালোই করবেন, তুই কিচ্ছু ভাবিস না। তবু সান্ত্বনা পায় না মিনতি। কেঁদে কেঁদে তার চোখ ফুলে যায়। তার বিয়েটা মিথ্যা, তার স্বামী মিথ্যা, এ যেন ভাবতেই পারে না মিনতি। তারপর মল্লিকাই একদিন বলে, এমনি করে বসে থাকবি কেন? তোর রতিবাবু বলছিলেন তুই গান বাজনা নাচ শেখ, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবি। তা হয় না দিদি। কেন হয় না? কেন না? তোমাদের উপর আর কত অত্যাচার করব? আমার পথ আমিই দেখে নেব। মল্লিকা মিনতির কথায় সহসা রেগে ওঠে, বলে, সে তো নিশ্চয়ই রূপ নিয়ে পাখা মেলবি, তাই না? তুমি আমাকে ভুল বুঝো না দিদি। থাক থাক, আর দিদি ডেকে সোহাগ দেখাতে হবে না। যা, মরতে চাস যখন তাই যা, তোর যেখানে খুশি। দিদি, লক্ষ্মী দিদি, শোনো। না না, তোর কোনো কথাই আমি শুনতে চাই না। রাগে গজগজ করতে করতে মল্লিকা ঘর ছেড়ে চলে যায়। কি করবে মিনতি বুঝে পায় না। কিন্তু সত্যিই তো, যাব বললেই বা সে যাবে কোথায়? এ দুনিয়ায় কে তার আপনার জন আছে? কে তাকে আশ্রয় দেবে?
তার চাইতে গান বাজনা ও নাচ শিখে যদি সে তার পায়ে ভর দিয়ে নিজে দাঁড়াতে পারে, সেটাই ভালো নয় কি? দুদিন পরে মিনতি মল্লিকার সামনে গিয়ে ডাকে, দিদি। মল্লিকা তরকারি কুটছিল, কোনো সাড়া দেয় না। রাগ করেছ দিদি? তবু সাড়া দেয় না মল্লিকা। বেশ তো, তোমার কথাই শুনবো, ব্যবস্থা করে দাও, শিখব গান বাজনা। সত্যি বলছিস? হ্যাঁ। কয়েকদিনের মধ্যেই রতিকান্ত উপযুক্ত শিক্ষকের ব্যবস্থা করে দিল মিনতির গান বাজনা ও নাচ শিখবার। মিনতিও যেন প্রাণ ঢেলে দিল নাচ ও বাজনার মধ্যে। মিনতির গলায় গান শুনে মল্লিকা পর্যন্ত যেন মুগ্ধ হয়ে যায়। কি মিষ্টি সুরেলা কণ্ঠ মিনতির! সন্ধ্যার দিকে মিনতি যখন তানপুরা নিয়ে গান গায় ওস্তাদের সামনে, দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মনে সেই গান শোনে মল্লিকা। মিনতির পায়ের তালে তালে ঘুঙুর যখন ঝুমঝুম শব্দে বেজে ওঠে, মল্লিকা দুকান পেতে শোনে। মেয়েটার এত রূপ, এত গুণ, তবু ভগবান কি ওর দিকে চোখ তুলে চাইবেন না? কিন্তু মিনতি তখন বুঝি সব ভুলে গিয়েছে। সমস্ত দুঃখ যেন তার সুরের মধ্যে হারিয়ে গিয়েছে। এতদিনে সে যেন তাকে খুঁজে পেয়েছে।